জাতীয় স্বার্থে ঐকমত্য থাকতে হবে। বাংলাদেশ কারোর জন্য হুমকি নয়, কেউ হুমকি হোক সেটাও চায় না সরকার। বাংলাদেশ ভারত সম্পর্ক শীর্ষক গোল টেবিল বৈঠকে এই মন্তব্য করলেন পররাষ্ট্র উপদেষ্টা। বলেন, ভারতীয় গণমাধ্যমের মিথ্যাচারে প্রতিবেশীর সাথে স্বাভাবিক সম্পর্ক রাখাই কঠিন হয়ে যাচ্ছে। বৈঠকে বক্তারা জানান, বাংলাদেশের জাতীয় স্বার্থে প্রতিবন্ধকতা তৈরি করছে ভারত। এক ধরনের টানাপোড়েন যাচ্ছে ঢাকা দিল্লি সম্পর্কে। ভারতীয় মিডিয়ার বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ তুলেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। কলকাতায় অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে বিক্ষোভ ও উপহাইকমিশনে ভাঙচুর, পতাকা অবমাননার ঘটনায় প্রতিবাদ জানিয়েছে সরকার। এমন প্রেক্ষাপটে বাংলাদেশ ভারত সম্পর্ক, প্রত্যাশা, প্রতিবন্ধকতা এবং ভবিষ্যৎ নিয়ে আলোচনা হলো সাউথ এশিয়ান ইনস্টিটিউট অব পলিসি অ্যান্ড গভর্নেন্স এবং নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান ও সমাজবিজ্ঞান বিভাগের আয়োজনে। বক্তারা বলেন, ভারতের আগ্রাসী ভূমিকার বিপরীতে সমুন্নত রাখতে হবে জাতীয় ঐক্য। এছাড়া ভারত অভ্যন্তরীণ নিরাপত্তার জন্য বিশেষ উদ্যোগ নিলেও বাংলাদেশ প্রসঙ্গে তৎপর নয়। আমাদের জাতীয় নিরাপত্তার ব্যাপারে আমাদের যে কোনো আগ্রাসী শক্তির মোকাবেলায় জাতীয় ঐক্যের কোনো বিকল্প হতে পারে না। আমরা যেন ক্রেডিবল ডেটারেন্স ডেভেলপ করি, আমরা যেন স্ট্র্যাটেজিক কালচার ডেভেলপ করি, সেটার জন্য আপনারা আমাদেরকে সাপোর্ট করবেন। বৈঠকে বিএনপির ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান রিপন বলেন, চিন্ময় দাসের গ্রেফতার নিয়ে ধর্মভিত্তিক রাজনীতির সুযোগ নেই, কারণ ভারত চিন্ময় দাসের ব্যাপারে কি সিদ্ধান্ত নিবে সেটা একান্তই তাদের অভ্যন্তরীণ বিষয়। এ সময় ব্যারিস্টার ফুয়াদ বলেন, বাংলাদেশের জাতীয় স্বার্থের প্রতিবন্ধকতা তৈরি করছে ভারত। প্রশ্ন রাখেন, ভারত বাংলাদেশের বন্ধু না শত্রু রাষ্ট্র? এখানে ধর্মভিত্তিকভাবে দেখার কোনো কারণ নেই। নাগরিকের অপরাধ নাগরিক হিসেবে বিবেচনা করতে হবে। কিন্তু ভারতের সমস্যা হচ্ছে চিন্ময় দাসের মুক্তির ব্যাপারে অথবা তিনি আইনগত সুবিধা পাবেন কি পাবেন না এই বিষয়ে তারা খুব সরব হয়েছেন, বিবৃতি দিয়েছেন, কথা বলেছেন, তারা সর্বদলীয় বৈঠক ডেকেছেন। বাংলাদেশে একটা দালাল রাজনৈতিক বয়ান এবং দল তৈরি করেছে। এই দালালিটা ধসে পড়ে গেছে, ওয়ালের এই দালালদের ওয়ালটা ধসে গেছে জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে। পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেন, জাতীয় স্বার্থে থাকতে হবে ঐক্যমত্য। জানান, বাংলাদেশ কারোর জন্য হুমকি হতে চায় না। বলেন, ভারতীয় মিডিয়া ভয়ঙ্কর মিথ্যাচার করছে, এর ফলে দেশটির সাথে স্বাভাবিক সম্পর্ক অব্যাহত রাখা বাধাপ্রাপ্ত হচ্ছে। চূড়ান্ত বিচারে আমাদেরকে দেখতে হবে যে কি করলে আমাদের স্বার্থ রক্ষিত হয়। আমি শুধু ভারতের ক্ষেত্রে বলছি না, প্রত্যেক দেশের সাথেই আমাদের দেখতে হবে যে আমাদের স্বার্থ কোথায় এবং আমরা কারোর জন্য থ্রেট না, নিদার মিলিটারিলি নট আদারওয়াইজ। আমরা কারোর জন্য থ্রেট না, আমরা কাউকে আমাদের জন্য থ্রেট হতে দিতে পারি না। এখানেই আমাদের জাতীয় ঐক্যের প্রশ্ন। উপদেষ্টা জানান, দুদেশেরই স্বার্থ রক্ষা হয় এমন হতে হবে পারস্পরিক সম্পর্ক। আরও বলেন, যে কোনো সংকট মোকাবেলায় আন্তর্জাতিক ও অভ্যন্তরীণভাবে নিজেদের সক্ষমতা বাড়াতে হবে। আহমেদ রেজা, যমুনা নিউজ, ঢাকা। দেশের আকাশে কালো শকুন উড়ে বেড়াচ্ছে, তাদের কোনোভাবেই মাটিতে নামতে দেয়া হবে না, এমন মন্তব্য করেছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। বলেন, আওয়ামী স্বৈরাচারের দোসররা নানাভাবে দেশকে অস্থিতিশীল করতে উস্কানি দিচ্ছে, তবে যত ষড়যন্ত্রই হোক তা ব্যর্থ করতে হবে। দেশের প্রতি ভালোবাসা ও দায়বদ্ধতা না থাকায় আওয়ামী লীগ দেশ ছেড়ে পালিয়েছে বলেও জানায় জামায়াত আমির। প্রায় 1.5 যুগ পর সাতক্ষীরা জেলা জামাতের আয়োজনে কর্মী সম্মেলন। তবে সেই সম্মেলন লাখো নেতাকর্মীদের অংশগ্রহণে জনসমাবেশে পরিণত হয়। আগত নেতাকর্মীরা বলেন, বিগত আওয়ামী লীগ সরকারের শাসনামলে নির্যাতনে নিষ্পেষিত ছিল এই জনপদের মানুষ। এই সমাবেশের মধ্য দিয়ে সাতক্ষীরায় আবারও সুষ্ঠু ধারার রাজনীতি শুরু হবে বলে প্রত্যাশা করেন তারা। আজকে মানুষ আনন্দে চিত্তিরে আজকে সমাবেশে অংশগ্রহণ করছে। সাতক্ষীরা জেলার 7টা থানা থেকে মুহুর গাড়িতে করে মানুষ আসছে। আজকে আমিরে জামাতের আগমনে সাতক্ষীরা জেলার মানুষ ধন্য। ইতিপূর্বে দীর্ঘ 16টা বছর সাতক্ষীরা এরকম কোনো বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে এরকম সমাবেশ করা হয়নি। আমরা সাতক্ষীরাবাসী ধন্য এবং আমিরে জামাত আগমনের সাতক্ষীরাবাসী ধন্য। প্রধান অতিথির বক্তব্যে জামাত আমির বলেন, আওয়ামী স্বৈরাচারের দোসররা নানাভাবে দেশকে অস্থিতিশীল করতে উস্কানি দিচ্ছে, তবে সেই ফাঁদে পা না দিতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান তিনি। আমাদের ধৈর্যের আর পরীক্ষা নিয়ে কোনো লাভ নাই। আল্লাহর পক্ষ থেকে এই জাতি ধৈর্যের পরীক্ষায় উত্তীর্ণ হয়ে গিয়েছে, আলহামদুলিল্লাহ। এই ধৈর্য আমাদেরকে অব্যাহত রাখতে হবে।
যে যেদিক থেকেই আমাদেরকে উস্কানি দেখ, কারো পাতা ফাঁদে আমরা পা দিব না ইনশাআল্লাহ। ডাক্তার শফিকুর রহমান আরও বলেন, দেশের প্রতি ভালোবাসা ও দায়বদ্ধতা নেই বলেই আওয়ামী লীগ দেশ ছেড়ে পালিয়েছে। এই স্বৈরাচারী ফ্যাসিস্টদের বিষয়ে দলমত নির্বিশেষে সকলকে সজাগ থাকার আহ্বান জানান তিনি। আমাদের আকাশে আজকের মেঘের কথা বলছি না, কালো শকুন এখনো ঘোরাফেরা করতেছে। এই শকুনের দিকে তীর্যক দৃষ্টি রাখতে হবে। কোনো শকুনকে মাটিতে নামতে দেওয়া যাবে না। আপনারা টের পাচ্ছেন মাঝে মধ্যে ফুসফাস। জামাত এমন দেশ গড়তে চায় যেখানে মন্দির, গির্জা, মঠ বা মসজিদ পাহারা দিতে হবে না। দল ও ধর্মের ঊর্ধ্বে উঠে দেশ পরিচালনা করা হবে, এমনটাই প্রত্যাশা দলটির নেতাদের। শামীম রেজা, যমুনা নিউজ, সাতক্ষীরা। ডক্টর কামাল হোসেন লিখিত বক্তব্যে বলেছেন, অন্তর্বর্তী সরকারের সংস্কার প্রস্তাবকে সফল করতে রাজনৈতিক দলগুলোর ধৈর্য ধরা উচিত। দুপুরে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে গণফোরামের 7ম কাউন্সিলে লিখিত বক্তব্যে তিনি একথা জানান। অনুষ্ঠানে যোগ দিয়ে বিএনপি ও বাম নেতারা বলেছেন, পুলিশ ও নির্বাচনী সংস্কার শেষে দ্রুত ভোট দেওয়া উচিত, বাকি সংস্কার করবে নির্বাচিত সরকার। রাজধানীতে গণফোরামের 7ম কাউন্সিলের অনুষ্ঠান। সকালে নানা রঙের বেলুন উড়িয়ে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে শুরু হয় আনুষ্ঠানিকতা। গণফোরামের 7ম জাতীয় কাউন্সিল সম্মেলনে সারা দেশ থেকে আসা গণফোরামের ডেলিগেটস ও নেতাকর্মীরা অংশ নেন। অনুষ্ঠানে গণফোরাম সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা বক্তব্য রাখেন। সংস্কারের আমি পক্ষে, কিন্তু কার হাত দিয়ে সংস্কার হবে? যারা বলে যে আমরা চলে গেলে আর সংস্কার হবে না, আমি বলতে চাই তারাও জনগণের শক্তিতে বিশ্বাস করে না। নির্বাচন অনির্দিষ্টকাল আপনাদের থাকার কোনো সুযোগ নেই। যেই ক্ষমতার কোনো চৌহদ্দি নেই, কোনো বেড় নাই, সীমারেখা নাই। যে কোনো সময় সেই ক্ষমতা কিন্তু বিপদগ্রস্ত হতে পারে, যে কোনো সময় সেই ক্ষমতা কিন্তু পথ হারাতে পারে। সংস্কার অবশেষে কুসংস্কার হয়ে যাবে। 111 সংস্কারও আমরা দেখেছি, 111 সরকারও পালিয়ে গিয়েছিল। আপনাদেরও যেন শেখ হাসিনার মতো পালাতে না হয়। অনুষ্ঠানে যোগ দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, সংস্কার করবে নির্বাচিত সরকার, এখন প্রয়োজন দ্রুত সময়ের মধ্যে ভোট। সংস্কার নিয়ে কারো চিন্তা করার কোনো কারণ নাই। আমরা সংস্কার 31 দফা বাংলাদেশে ইনশাআল্লাহ বাস্তবায়ন করব, আমরা সবাই মিলে বাস্তবায়ন করব। নির্বাচনী সংস্কার করে অতি সত্বর বাংলাদেশের মানুষের মালিকানা বাংলাদেশের মানুষকে ফিরিয়ে দিতে হবে। কাউন্সিল অধিবেশনের প্রথম পর্বের সমাপনী অনুষ্ঠানে গণফোরামের প্রতিষ্ঠাতা ডক্টর কামাল হোসেনের পক্ষে বক্তব্য পাঠ করেন গণফোরাম নেতা ডক্টর মিজানুর রহমান। সংস্কার কর্মসূচি সুষ্ঠুভাবে বাস্তবায়ন করতে সক্ষম হন। এ বিষয়ে যে জাতীয় ঐক্যমত্য গড়ে উঠেছে তা শেষ পর্যন্ত ধরে রাখা প্রয়োজন। এজন্য গণতন্ত্র মানা সকল রাজনৈতিক দল, ব্যক্তি ও নাগরিক সমাজের মধ্যে জাতীয় সংলাপ জরুরি বলে আমি মনে করি। বাংলাদেশের সংবিধান প্রণেতা ডক্টর কামাল হোসেন আওয়ামী লীগ থেকে বেরিয়ে 1993 সালে গণফোরাম প্রতিষ্ঠা করেন। 2018 সাল থেকে দলটি গণতন্ত্র প্রতিষ্ঠায় বিএনপির সাথে যুগপথ আন্দোলনে আছে। এই ঐক্যের মধ্যে দিয়ে আমাদের যা কিছু অর্জন আমরা করতে পারব। নুরনবী সরকার, যমুনা নিউজ, ঢাকা। অন্তর্বর্তী সরকার এমনভাবে কাজ করতে চায় যাতে বাংলাদেশের গণতন্ত্র আগামী 250 বছরের জন্য শক্তিশালী হয়, এমনটি জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। আর বিএনপি নেতা আমির খসরু মাহমুদ বলেছেন, সব সংস্কারের বিষয়ে সকলের ঐক্যমত হবার কারণ নেই। যে বিষয়গুলোতে বিভেদ থাকবে তা নির্বাচিত প্রতিনিধির মাধ্যমে সমাধান করা উচিত। সকালে জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন এনডিএম কর্তৃক আয়োজিত সেমিনারে এসব কথা বলেন তারা। সকালে রাজধানীর ব্র্যাকিন সেন্টারে রাষ্ট্র সংস্কারের প্রস্তাবনা নিয়ে সেমিনারের আয়োজন করে জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন এনডিএম। সেমিনারে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ ও রাজনৈতিক দলের নেতৃবৃন্দের সামনে নিজেদের 9 দফা তুলে ধরেন এনডিএম নেতৃবৃন্দ। কার্টেলস এবং বিজনেস গ্রুপস যেভাবে গত 15 বছর কাজ করেছে, আমরা এই পুস্তকে পরিষ্কার, এই প্রবন্ধতে পরিষ্কার দেয়া আছে কেন আমরা বিশ্বাস করি যে ফ্যাসিজম তৈরি করার জন্য সেটা বিশাল একটা শক্তি ছিল। সুস্থ রাজনৈতিক পরিবেশ ও সুষ্ঠু নির্বাচনের স্বার্থে উঠে আসে বিভিন্ন প্রস্তাব। ক্ষমতায় এসে কেউ যাতে আর ফ্যাসিস্ট রূপ ধারণ করতে না পারে সে বিষয়ে সতর্ক থাকতে আহ্বান জানানো হয় সেমিনারে। আমাদের প্রস্তাব দেওয়ার ক্ষেত্রে খুব একটা সমস্যা হয় না,
কথার উপর ট্যাক্স নাই বলতেও পারি, কিন্তু প্রয়োগের ক্ষেত্রেই হয় সমস্যা। আমাদের এখন যে নিয়মগুলি আছে তার মধ্যেও কিন্তু অনেক ভালো ভালো নিয়ম আছে। আগামী নির্বাচনে আওয়ামী লীগকে সুযোগ দেওয়া হয়, সেটি অন্তত আমরা যারা সংগ্রাম করেছি, রক্ত দিয়েছি, আমরা কোনোভাবে মানব না। আমার এই নীতিমালায় আমার নিয়মে যা লেখা আছে তাও যদি আমি প্র্যাকটিস করতাম, তাও তো আমি একটা বেটার পারফরমেন্স বা আউটপুট আমি পেতাম। অনুষ্ঠানে বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, দেশের ভবিষ্যতের কথা মাথায় রেখেই 42টি দলের সাথে আলোচনা করে বিএনপি 31 দফা ঘোষণা করেছে। গণতান্ত্রিক কাঠামোর বাইরে কোনো সংস্কারই টিকবে না বলেও জানান তিনি। কেউ যদি এক্সপেক্ট করে যে আমরা প্রত্যেকটা রিফর্মসে বাংলাদেশের সব দল ঐক্যমত্য হবে, এটা হবে না। যেগুলো তো হবে, লেট আস গেট অন উইথ ইট, গেট ইট ওভার উইথ, এগুলো আমরা করে ফেলি। আর যেগুলো তো হবে না, আপনাকে পরবর্তী যে নির্বাচন হবে প্রত্যেকটা দল তাদের রিফর্ম নিয়ে জনগণের কাছে যাবে, জনগণের ম্যান্ডেট নেবে, সেই ম্যান্ডেট নিয়ে পার্লামেন্টে এসে তারা রিফর্ম করবে। প্রধান উপদেষ্টার প্রেস সচিব বলেন, 6টি সংস্কার কমিশনের মাধ্যমে নতুন বাংলাদেশ গড়ার আয়োজন শুরু হয়েছে। সংস্কার কাজের বিপরীতে অস্থিরতা তৈরির চেষ্টা চলছে বলেও অভিযোগ করেন তিনি। যে মঈন আর ফখরুদ্দিনের প্রতি যে মানুষের যে রাগ, মূলত দে কুডন্ট ডেলিভার এ সিঙ্গেল রিফর্ম, বরঞ্চ খুব দ্রুত একটা হচপচ করে একটা সলিউশন করে তারা ভেঙে গেছেন। টমাস জেফারসনরা যে রিফর্মটা ওই 1976 থেকে 1980s এর করেছেন, আমরাও এরকম করি, যাতে 200-250 বছর বাংলাদেশ গভর্নমেন্টটা, বাংলাদেশটা টিকে থাকে, বাংলাদেশের পলিটিক্যাল সেটেলমেন্টটা টিকে থাকে। নতুন বাংলাদেশের পথে পার্শ্ববর্তী দেশের উস্কানি বা অপপ্রচারে বিভ্রান্ত না হতে সকলের প্রতি আহ্বান জানানো হয় সেমিনার থেকে। হয় সম্পদ নিয়েছে, ভোট নিয়েছে, অথবা তার জমি নিয়েছে। ভাস্কর ভাদুরী, যমুনা নিউজ, ঢাকা। বহুল আলোচিত 21 আগস্ট গ্রেনেড হামলা মামলার রায় রোববার ঘোষণা করবেন হাইকোর্ট। বিচারপতি A.K.M. আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের হাইকোর্ট বেঞ্চ এই রায় দেবেন বলে জানা গেছে। অন্তর্বর্তী সরকার গঠনের পর গত 23 অক্টোবর চাঞ্চল্যকর এই হত্যা মামলার ডেথ রেফারেন্স ও আপিল শুনানির জন্য প্রধান বিচারপতির দপ্তর থেকে হাইকোর্টের বিচারপতি A.K.M. আসাদুজ্জামানের নেতৃত্বাধীন বেঞ্চে পাঠানো হয়। 31 অক্টোবর মামলার পেপার বুক পাঠের মধ্য দিয়ে শুনানি শুরু করে রাষ্ট্রপক্ষ। এরই ধারাবাহিকতায় বিচারপতি A.K.M. আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেন সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ শুনানি শেষে মামলাটি রায় ঘোষণার জন্য অপেক্ষমান রাখেন। গ্রেনেড হামলা মামলায় 2018 সালে 10 অক্টোবর ঢাকা দ্রুত বিচার ট্রাইব্যুনাল 1 সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর ও সাবেক শিক্ষা উপমন্ত্রী আব্দুস সালাম পিন্টু সহ 19 জনের মৃত্যুদণ্ডের আদেশ দেয়। এছাড়া বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ 19 জনের যাবজ্জীবন ও 11 জনের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেন আদালত। বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ টেস্ট সিরিজের খবর। আজ শুরু হচ্ছে সিরিজের দ্বিতীয় টেস্ট। জ্যামাইকার স্যাবিনা পার্কে বাংলাদেশ সময় রাত 9টায় স্বাগতিকদের মুখোমুখি হবে বাংলাদেশ দল। টানা 5 টেস্টে বাজেভাবে হেরেছে টাইগাররা, তাই ঘুরে দাঁড়ানোর লক্ষ্যে ম্যাচ ভেন্যুতে অনুশীলন করেছেন মিরাজ মমিনুলরা। প্রথম টেস্টে 201 রানে হেরে ব্যাকফুটে বাংলাদেশ দল। ইনজুরির কারণে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত নেই, তার জায়গায় যথারীতি অধিনায়কত্ব করবেন মেহেদী হাসান মিরাজ। অভিজ্ঞ মুশফিকুর রহিমও ইনজুরির কারণে নেই দলে। 2 সিনিয়রের অনুপস্থিতি প্রথম টেস্টে সফররতদের বেশ ভুগিয়েছে। প্রথম টেস্টে হারলেও ম্যাচে টাইগারদের প্রাপ্তি তাসকিন আহমেদের 6 উইকেট। নিউজিল্যান্ড ইংল্যান্ড প্রথম টেস্ট ক্রাইস্টচার্চে তৃতীয় দিন শেষে সুবিধাজনক অবস্থায় ইংল্যান্ড। প্রথম ইনিংসে 151 রানের লিড নেবার পর তৃতীয় দিন শেষে 155 রানে কিউইদের 6 উইকেট তুলে নিয়েছে বেন স্টোকসের দল। আগের দিনের 5 উইকেটে 319 রান নিয়ে তৃতীয় দিন শুরু করে ইংল্যান্ড। দ্বিতীয় দিনের সেঞ্চুরিয়ান ব্রুক 171 রান করে মার্ক হেনরির বলে সাজঘরে ফেরেন। শেষ পর্যন্ত স্টোকসের 80, গাস অ্যাটকিনসনের 48, ব্রাইডন কার্সের অপরাজিত 33 রানের ইনিংসে 499 রান করে অল আউট হয় ইংল্যান্ড। প্রথম ইনিংসে 348 রান করা নিউজিল্যান্ড 151 রানে পিছিয়ে থেকে শুরু করে দ্বিতীয় ইনিংস, কিন্তু ওকস ও কার্সের পেসে 64 রানের মধ্যে ল্যাথাম, কনওয়ে ও রাচিনকে হারায় স্বাগতিকরা। এরপর ওকস কেন উইলিয়ামসন ও টম ব্লান্ডেনকে তুলে নেবার পর গ্লেন ফিলিপসকে কার্স তুলে নিলে 153 রানে ষষ্ঠ উইকেট হারায় নিউজিল্যান্ড। ধর্মীয় সম্প্রীতি নষ্টের পায়তারা করছে দেশ ও বিদেশের একটি গোষ্ঠী। তারই অংশ হিসেবে আইনজীবী সাইফুল হত্যাকাণ্ডের ঘটনা বলে মন্তব্য করেছেন ধর্ম বিষয়ক উপদেষ্টা ডক্টর আফামা খালিদ হোসেন।
সকালে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে বাউফল ফাউন্ডেশন আয়োজিত জুলাই বিপ্লবের শহীদ পরিবার, গুণীজন ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে একথা বলেন তিনি। বলেন, চট্টগ্রামে আইনজীবী হত্যাকাণ্ডে জড়িতদের কাউকে ছাড় দেওয়া হবে না। এ সময় নির্বাচনের জন্য প্রয়োজনীয় সংস্কার চলছে জানিয়ে ধর্ম উপদেষ্টা বলেন, প্রধান উপদেষ্টা যেদিন তারিখ ঘোষণা করবেন সেদিনই নির্বাচন হবে। অনুষ্ঠানে সবাইকে জুলাই বিপ্লবের চেতনা ধারণের আহ্বান জানান বাউফল ফাউন্ডেশনের চেয়ারম্যান ডক্টর শফিকুল ইসলাম মাসুদ। সাংবাদিকতায় গুরুত্বপূর্ণ অবদানের জন্য যমুনা টেলিভিশনের বিশেষ প্রতিনিধি আব্দুল্লাহ তুহিনকে সংবর্ধনা দেয় বাউফল ফাউন্ডেশন। অনুষ্ঠানে জুলাই বিপ্লবে নিহত বাউফলের 6 শহীদ পরিবারকে বিশেষ সম্মাননা প্রদান করে ফাউন্ডেশনটি। দেশের ভিতরে দেশের বাইরে একটা গোষ্ঠী আমাদের সৌহার্দ্য সম্প্রীতি বিনষ্ট করে গোলাপানিতে মাছ শিকার করার চেষ্টা চালাচ্ছে। আমরা ইনশাআল্লাহ আজিজ আপনাদের সহযোগিতা নিয়ে কোনো ষড়যন্ত্র আমরা সফল হতে দেব না। এটা যদি প্রমাণিত হয় কোনো সংগঠন কোনো ব্যক্তি ফৌজদারি অপরাধের সাথে যুক্ত, তাহলে বিচারের মাধ্যমে তাকে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করা হবে। 3 দিনের মধ্যে পিএসসি পরীক্ষায় আবেদনের ফি সর্বোচ্চ 200 টাকা করা সহ বিভিন্ন দাবি জানিয়েছে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ। বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই দাবি জানানো হয়। এক সপ্তাহের মধ্যে পিএসসিতে কর্মরত আলী ইমাম ও আসমাউল হুসনা লিজা সহ আওয়ামীর দোসর ও দুর্নীতিবাজ 17 জনকে অপসারণের দাবিও জানানো হয়। দাবি না মানলে পিএসসি অভিমুখে কর্মসূচি দেওয়া হবে বলে জানায় বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ। এছাড়া প্রিলিমিনারি, রিটেন এবং ভাইবার নাম্বারপত্র আলাদাভাবে প্রকাশের দাবি জানানো হয়। এছাড়া বিসিএস নিয়োগে সর্বোচ্চ 1 বছর আর অন্যান্য চাকরিতে সর্বোচ্চ 6 মাসের মধ্যে নিয়োগ প্রক্রিয়া সম্পন্নের দাবি জানায় তারা। আগামী 3 দিনের ভিতরে সরকারি চাকরির যে আবেদন ফি সেটি কমিয়ে সর্বোচ্চ 200 টাকার ভিতরে নিয়ে আসতে হবে। পিএসসি থেকে ফ্যাসিবাদের দোসর ও দুর্নীতিবাজদের আমরা বলছি 1 সপ্তাহের ভিতরে তাদেরকে অপসারণ করতে হবে। মুন্সিগঞ্জে এক্সপ্রেসওয়েতে গুলিতে নিহত নারীর পরিচয় মিলেছে। নিহত শাহেদা পরিবারের সাথে ঢাকার ওয়ারিতে বসবাস করতেন। তার গ্রামের বাড়ি ময়মনসিংহে। পুলিশ ঘটনাস্থল থেকে কয়েকটি গুলির খোসা উদ্ধার করেছে। ভোরে এক ব্যক্তির সাথে ওই নারীকে ঘোরাঘুরি করতে দেখেছেন স্থানীয়রা। হত্যার রহস্য উদ্ঘাটনের চেষ্টা চলছে। মুন্সিগঞ্জের ব্যস্ততম ঢাকা-মাওয়া মহাসড়ক, পাশেই মহাসড়কের সার্ভিস লেন। লেনের ঠিক মাঝখানে পড়ে থাকতে দেখা যায় গুলিবিদ্ধ নারীর মরদেহ, পাশে ছড়ানো বেশ কয়েক রাউন্ড গুলি। সকালে চলার পথে দুগাছি এলাকায় মরদেহটি দেখতে পেয়ে পুলিশে খবর দেয় স্থানীয়রা। প্রশ্ন উঠেছে, ব্যস্ততম সড়কে এভাবে হত্যাকাণ্ড কেন? কেই বা চালালো গুলি? কে বা কারা মাইরাজ হয়ে গেছে গা। পরে আমি এসে দেখলাম ঠিকই লাশটা পড়ে আছে। বিবিআই পুলিশ এখানে আর পুলিশ বাহিনী এখানে আছে। আয়সা দেখি তারা তদারকি করতেছে এবং তার ফিঙ্গারপ্রিন্ট নিচ্ছে তার পরিচয় পাওয়ার জন্য। এখনো তার নিহত যে মেয়েটা পড়ে আছে তার কোনো পরিচয় এখনো পাওয়া যায়। পুলিশ জানিয়েছে ঘটনাস্থল থেকে 5 রাউন্ড গুলির খোসা উদ্ধার হয়েছে। তাদের ধারণা, হত্যার পর মরদেহ ফেলে পালিয়েছে জড়িতরা। খুব শীঘ্রই রহস্য উদ্ঘাটনের আশ্বাস পুলিশ কর্মকর্তাদের। আমরা পেছনের দিকে গুলির আঘাত দেখেছিলাম। কয়টি গুলি সেটা আমরা সুরতহাল রিপোর্ট পাওয়ার পরে বলতে পারবো বিস্তারিত। আর আপনাদের এখন পর্যন্ত আমাদের কাছে সেরকম কোনো তথ্য প্রমাণ আমরা পাইনি আসলে ঘটনা কিভাবে হয়েছে, কেন হয়েছে। তবে আমরা চেষ্টা করছি সব ধরনের বিষয়গুলোকে গুরুত্ব সহকারে দেখার জন্য, যেন এই ঘটনা খুব দ্রুত সময়ের মধ্যে আমরা রহস্য উদ্ঘাটন করতে পারি। স্থানীয়রা বলছেন, নিহত নারীর বয়স 25 থেকে 26 বছরের মধ্যে হতে পারে। এই মহাসড়কে এমন হত্যাকাণ্ড এবারই প্রথম। আরাফাত রায়হান, সাকিব, যমুনা নিউজ, মুন্সিগঞ্জ। গত 15 নভেম্বর রাজধানীর ধানমন্ডিতে একটি বাসায় যুক্তরাজ্য প্রবাসী চিকিৎসক আব্দুর রশিদকে হত্যার ঘটনায় 3 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তারা হলেন নাইম, রিফাত ও শাওন। 2 সপ্তাহ পর তাদের গ্রেপ্তার করে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে পাঠানো হয়েছে আদালতে। পুলিশ জানায়, আসামিদের 2 জন আব্দুর রশিদের বাসায় ভাড়াটিয়া ছিলেন। দীর্ঘদিন ধরেই ভাড়া সংক্রান্ত বিষয়ে তাদের মধ্যে ঝামেলা চলছিল। জিম্মি করে টাকা আদায়ের জন্য তারা ডাকাতির পরিকল্পনা করে। চিকিৎসক দম্পতির বাসায় ঢুকে ডাকাতের এক পর্যায়ে বাধা দিলে ছুরির আঘাতে আব্দুর রশিদ নিহত হন। শনিবার সকালে ডিএমপি মিডিয়া সেন্টারের সংবাদ সম্মেলনে রমনা বিভাগের উপ পুলিশ কমিশনার মাসুদ আলম এসব তথ্য জানান।
দুইজন আগের থেকে ওইখানে থাকতো, এই ঘটনার আগে 1 মাস আগে তারা এই দুইজন হচ্ছে ওইখান থেকে বের হয়ে যায়। তারা ভাড়াটে হিসেবে থাকতো, ভাড়াটে হিসেবে থাকার কারণে তাদেরকে চিনতো এবং এদের সাথে বিশেষ করে ওই মহিলার সাথে তাদের বেশ কিছু বিষয় নিয়ে, বিষয় ভাড়ার টাকা ঠিকমতো পরিশোধ করতে পারছে না বা তাদের দ্বারা যখন 10টা পরে হয়তো আসছে তাদের ঢুকতে দেয় নাই, এরকম মনোমালিন্য ছিল এবং রাগ ছিল আর কি। স্প্যানিশ লা লিগায় আজ নিজেদের মাঠে লাস পালমাসকে আতিথ্য জানাবে বার্সেলোনা। বাংলাদেশ সময় সন্ধ্যা 7টায় শুরু হবে ম্যাচটি। পালমাসের বিপক্ষে মাঠে নামার আগেই কাতালান শিবিরে এসেছে সুখবর। ইনজুরি কাটিয়ে এই ম্যাচের মধ্য দিয়েই ফিরছেন লামিন ইয়ামাল। নভেম্বরের শুরুতেই চ্যাম্পিয়ন্স লিগের রেড স্টার বেলগ্রেডের সাথে ম্যাচে অ্যাঙ্কেলে চোট পান স্প্যানিয়ার্ড। লা লিগার সবশেষ 3 ম্যাচ ও জাতীয় দলের হয়ে 2 ম্যাচে মাঠের বাইরে থাকতে হয় তাকে। দলে ফিরলেও শুরুর একাদশে ইয়ামাল থাকবেন কিনা সে বিষয়ে এখনও সবুজ সংকেত দেননি বার্সা কোচ হ্যান্সি ফ্লিক। এদিকে লা লিগায় সবশেষ 2 ম্যাচে পয়েন্ট হারিয়েছে বার্সেলোনা, তাই ঘরের মাঠে লাস পালমাসকে হারিয়ে জয়ের ধারায় ফিরতে মরিয়া কাতালান ক্লাবটি। 14 ম্যাচে 11 জয় 1 ড্রয়ে 34 পয়েন্ট নিয়ে শীর্ষে অবস্থান করছে ফ্লিক শিষ্যরা। পেশাদার সাংবাদিকদের সংগঠন ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি পদে নির্বাচিত হয়েছেন আবু সালে আকন, সাধারণ সম্পাদক পদে মাইনুল হাসান সোহেল। উৎসবমুখর পরিবেশে কার্যনির্বাহী কমিটির নির্বাচনের ভোট গ্রহণ শেষ হয়েছে বিকাল 5টায়। এবারের নির্বাচনে মোট ভোটার ছিল 1744 জন। শনিবার সকাল 9টা থেকে রাজধানীর সেগুন বাগিচায় ডিআরই মিলনায়তনে ভোট গ্রহণ শুরু হয়েছে। মোট 20টি বুথে ভোট নেওয়া হয়। 2025 সালের কার্যনির্বাহী কমিটির এই নির্বাচনে মোট 21টি পদের বিপরীতে 4 জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হয়েছেন। বাকি 17 পদে প্রতিদ্বন্দ্বিতা করেছেন 31 জন। এর মধ্যে সভাপতি পদে 3 জন, সাধারণ সম্পাদক পদে 4 জন, সাংগঠনিক সম্পাদক পদে 4 জন প্রার্থী ছিলেন। ডিআরইউ নির্বাচনে সবসময় সর্বোচ্চ স্বচ্ছভাবে গ্রহণযোগ্যভাবে হয়। সবাই স্বতঃস্ফূর্তভাবে ভোট দিচ্ছে, তবে আগের তুলনায় এবারে আরো সুন্দর। ভোটারের চাপটা একটু কম, তবে হয়তো 2টোর পরে একটা চাপ আসবে। ভোট সুষ্ঠু পরিবেশে হচ্ছে। সবাই আসলে আমরা আপন, এর মধ্যে থেকেই যোগ্যতমকে বাছাই করা হয় আসলে। তো আমি আশাবাদী। জুলাই আন্দোলনে আহতদের চিকিৎসায় সরকার বিশেষ নজর দিচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম। তিনি বলেন, বিদেশ থেকে চিকিৎসক এসে তাদের চিকিৎসা করছেন। সকালে বিশ্ব মুভমেন্ট ডিসঅর্ডার দিবস উপলক্ষে নিউরোসায়েন্স হাসপাতালে এসব কথা বলেন তিনি। রোগ প্রতিরোধের ব্যবস্থা নিতে চিকিৎসকদের জন্য আরও উন্নত প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য উপদেষ্টা। বলেন, চিকিৎসায় জোর দেওয়ার চেয়ে রোগ যাতে না হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে। এক্ষেত্রে কায়িক পরিশ্রম বাড়ানোর তাগিদ দেন তিনি। এজন্য গবেষণায় জোর দিতে অন্তর্বর্তীকালীন সরকার সহায়তা করবে বলে জানান স্বাস্থ্য উপদেষ্টা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে 873 জন জীবন দিয়েছেন। প্রায় 21,000 লোকজন বুলেট ইনজুরি, নানানভাবে ইনজুরি হয়েছে। এদেরকে যে চিকিৎসাটা দেওয়া হয়েছে, 5টা দেশ থেকে ডাক্তার এসছে, তারা আমাদের ট্রিটমেন্ট নিয়ে বলেছেন, আমাদের ডাক্তাররা যে ট্রিটমেন্টটা দিয়েছেন এটা একেবারে এডিকুয়েট এবং সঠিক চিকিৎসাটা দিয়েছেন, কোনো ব্যত্যয় হয়নি। অন্যরকম একটা দিন ছিল ইংলিশ মিডিয়াম স্কুল স্যার জন ওয়েলস্টন স্কুলের শিক্ষার্থীদের জন্য। রোড টু ওয়েলনেস শিরোনামে ছাত্রছাত্রীদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলা, নাচ গান সহ বৈচিত্র্যপূর্ণ নানা কার্যক্রম গ্রহণ করে স্কুলটি। এমন আয়োজনে উচ্ছ্বসিত অভিভাবকরা। লেখাপড়ার বাইরে প্রতি বছর এমন আয়োজনের ইচ্ছা প্রকাশ করেন স্কুলটির অধ্যক্ষ। রাজধানীর সাতারকুলে ইংলিশ মিডিয়াম স্কুল স্যার জন উইলসনের শিক্ষার্থীদের জন্য আজকের দিনটি অন্যরকম। নেই নিয়মিত ক্লাস বা পরীক্ষা, আজ শুধুই মজার খেলাধুলার দিন। পুরো ক্যাম্পাসেই তাই উচ্ছ্বাস, আনন্দ। লেখাপড়ার বাইরে এমন একটি দিন পেয়ে স্কুলের শিক্ষক শিক্ষার্থীদের পাশাপাশি খুশি অভিভাবকরাও। জানান, শারীরিক ও মানসিক বিকাশে এমন একটি দিন থাকা প্রয়োজন। আজকে অনেক মজা হচ্ছে, আমরা অনেক অবস্টিকল করতেছি। সামথিং যেটা ইউজুয়ালি মানুষজন প্রায়োরিটাইজ করে না, বাট লাইক ইটস আ রিয়েলি গুড থিং যেটা স্কুল মানে মেন্টাল হেলথ নিয়ে অ্যাওয়ারনেস স্প্রেড করছে। সবাই প্রকাশ করছেন নিজ নিজ অনুভূতি। কেউ আবার সন্তানদের সাথে নেচে গিয়ে ক্যামেরাবন্দি করেছেন মুহূর্ত। স্কুলের এমন অসাধারণ উদ্যোগে উচ্ছ্বসিত অভিভাবকরা।
they are very excited because they get to do this মানে half an hour বা 1 ঘন্টা করে every day, but এখন for a whole day, so very excited. গতকালকে থেকে they were looking forward to. স্কুলের এই ইনিশিয়েটিভটা প্যারেন্টসরা খুব অ্যাপ্রিশিয়েট করছে, কারণ এখনকার মানে ব্যস্ত জীবনে এই ওয়েলনেসের কনসেপ্টটা আমরা তো সবসময় শুনছি, কিন্তু এই যে সব এলিমেন্টকে একসাথে এনে বাচ্চাদেরকে এটার সাথে এঙ্গেজ করার চেষ্টা, আমরা মনে করি যে এটা বাচ্চাদের লার্নিংকে অনেক এনহ্যান্স করবে। স্কুলের অধ্যক্ষ বলেন, শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকদের মাঝে যোগাযোগ বাড়াতে ভূমিকা রাখবে এই উদ্যোগ, শিক্ষার্থীদের মানসিক বিকাশেও রাখবে অবদান। যে if we dedicate one full day or some part of our days for this wellness of our physical fitness, of our mental fitness, and how we can put all the activities together, এই কথাটা চিন্তা করেই আমরা আসলে এই প্রোগ্রামটার কথা চিন্তা করলাম যে কিভাবে একসাথে এক রুফের আন্ডারে সব কিছুকে আনা যায়। সো ইউ ক্যান সি দেয়ার ইজ আ লট অফ অ্যাক্টিভিটিস গোয়িং অন, যেখানটায় ফিজিক্যাল ফিটনেসকে এমফাসাইজ করা হচ্ছে। প্রতি বছরই এমন আয়োজনের ইচ্ছার কথাও জানান স্কুল কর্তৃপক্ষ। রাব্বি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা। যথাযথ নিয়ম ও প্রক্রিয়া মেনে চিকিৎসার জন্য ভারতে আসা রোগীদের সেবা দেবে পশ্চিমবঙ্গের হাসপাতালগুলো, এমনটিই জানিয়েছেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। সম্প্রতি কলকাতার জে.এন. রায় হাসপাতাল বাংলাদেশি রোগীদের চিকিৎসা দেবে না দেওয়ার ঘোষণা দেয়। কারণ হিসেবে উল্লেখ করা হয় ভারতীয় পতাকা অবমাননার ইস্যুটি। তারই প্রেক্ষিতে ওই মন্তব্য করেন কলকাতার মেয়র। তবে কলকাতার চিকিৎসা সেবা সেক্টরের সাথে জড়িতরা বলছেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে বিজ্ঞাপন দিয়ে নিজেদের পরিচিতি বাড়ানোর কৌশল হিসেবে নিয়েছে হাসপাতালটি। নাম প্রকাশে অনিচ্ছুক কলকাতার শীর্ষ একটি বেসরকারি হাসপাতালের প্রধান নির্বাহী কর্মকর্তা যমুনা টেলিভিশনকে বলেন, বাংলাদেশি রোগীদের বয়কটের ডাক দেয়া হাসপাতালটির মেডিকেল ট্যুরিজম খাতে কোনো অবদান নেই, সেখানে কখনো বাংলাদেশি রোগী যায় না। এমনকি স্থানীয় রোগীদের কাছেও এটি তেমন কোনো গ্রহণযোগ্যতা নেই বলেও জানান তিনি। যদি তাদের সেন্ট্রাল গভর্নমেন্ট ভিসা দেন তাহলে তারা এসে চিকিৎসা করাতেই পারেন। এরকম আমার কাছে কোনো খবর নেই যে চিকিৎসা আমাদের এখানে শহরে বন্ধ করে দেওয়া হয়েছে। চট্টগ্রামের কুতুবদিয়া ফায়ারিং রেঞ্জে আকাশে গোলা ও মিসাইল বর্ষণ প্রশিক্ষণ মহড়া চলবে বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর। এজন্য ওই এলাকার জনসাধারণকে সতর্ক থাকতে বলা হয়েছে। আইএসপিআর এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। সতর্কবার্তায় বলা হয়েছে, বিমান বাহিনীর যুদ্ধবিমান কুতুবদিয়া ফায়ারিং রেঞ্জে আগামী 1 হতে 11 ডিসেম্বর 2024 পর্যন্ত গোলা বর্ষণ করবে। প্রতিদিন সকাল 8টা থেকে বিকেল 5টা পর্যন্ত প্রশিক্ষণ মহড়া পরিচালিত হবে। এ সময় সকল প্রকার জাহাজ, ছোট ছোট নৌযান ও জনসাধারণকে সতর্কতা অবলম্বন ও নিরাপদ দূরত্ব বজায় রেখে চলতে বলা হয়েছে। এই মহড়ায় বাংলাদেশ বিমান বাহিনীর যুদ্ধ বিমানগুলো আকাশ থেকে আকাশে গোলা বর্ষণের পাশাপাশি আকাশ যুদ্ধের বিভিন্ন প্রকার রণকৌশল অনুশীলন করবে। ষষ্ঠবারের মতো অনুষ্ঠিত হলো আইটি প্রফেশনাল ও ফ্রিল্যান্সারদের নিয়ে সম্মেলন বিটপা কনফারেন্স 2024। সকালে কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে কনফারেন্সটি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে অংশ নেয়া মোট 1300 ফ্রিল্যান্সার ও তরুণ উদ্যোক্তা অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে বিটপা সভাপতি মোজাহিদুল ইসলাম জানান, সম্মেলনের মাধ্যমে অনলাইন পেশাজীবীদের বিভিন্ন বিষয়ে দেশের অভ্যন্তরে ও আন্তর্জাতিক পর্যায়ে দক্ষতা বৃদ্ধি এবং নতুন ফ্রিল্যান্সার ও আইটি উদ্যোক্তা সৃষ্টি করা। কনফারেন্সে ক্যাটাগরি ভিত্তিক দক্ষতা উন্নয়ন, অভিজ্ঞতা বিনিময়, কমিউনিটিতে যোগাযোগ বৃদ্ধি সহ নানা দিক নিয়ে 19টি সেশন অনুষ্ঠিত হয়। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠন রাবিয়ান সিরাজগঞ্জের মিলন মেলা ও সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। দুপুরে সিরাজগঞ্জ শহরের এসএস রোডে অনুষ্ঠানে অংশ নেন জেলায় বসবাসরত প্রাক্তন ছাত্রছাত্রীরা। সভায় রাবিয়ান সিরাজগঞ্জের সাবেক সভাপতি রণেন্দ্রনাথ মণ্ডলের সভাপতিত্বে অন্যান্য সদস্যরা বক্তব্য রাখেন। পরে প্রফেসর জসিম উদ্দিনকে সভাপতি, সাজিদুল কবিরকে সাধারণ সম্পাদক এবং গোলাম মোস্তফা রুবেলকে সাংগঠনিক সম্পাদক করে 21 সদস্য বিশিষ্ট নতুন কমিটি ঘোষণা করা হয়। শেরপুর ও গাজীপুরে অসহায় ও দুস্থ মানুষের সেবায় মানবিক সহায়তা প্রদান করা হয়েছে। সাম্প্রতিক বন্যায় শেরপুরের ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদান করেছে সামাজিক সংগঠন ঢাকা ইউনিভার্সিটি ফ্রেন্ডস ফোরাম ও লোকাল ব্রডব্যান্ড নেটওয়ার্ক ওনার্স অ্যাসোসিয়েশন। সকালে নকলার বিহারীর পাড় ACSDP মডেল উচ্চ বিদ্যালয়ে পিছলা কুড়ি
নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ে 200 দুস্থ মেধাবী শিক্ষার্থীর মাঝে 2000 টাকা করে শিক্ষাবৃত্তি প্রদান করে সংগঠনটি। এ সময় উপস্থিত ছিলেন জেলা শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ রেজওয়ান সহ সংগঠনটির সভাপতি ইকবাল মাহমুদ ও সাধারণ সম্পাদক ফিরদৌস মুন্না। এদিকে গাজীপুর সদরের মির্জাপুর ও ভাওয়াল ইউনিয়নের সহস্রাধিক দুস্থ পরিবারের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয়েছে। অসহায় মানুষদের শীতের কষ্ট লাঘবে এই বিতরণ কর্মসূচির আয়োজন করেন জাতীয়তাবাদী বৃহত্তর ঢাকা ফোরাম যুক্তরাজ্য শাখার সভাপতি অ্যাডভোকেট গোলাম শাব্বির আলী। এর আগে বৈষম্য বিরোধী আন্দোলনে জেলার আহত ও নিহতদের পরিবারের মাঝেও সহায়তা প্রদান করা হয়। এ সময় গাজীপুর ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক বেলায়েত হোসেন মোড়ল সহ দলটির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। দিনাজপুরের শিশুদের নিয়ে অনুষ্ঠিত হয়েছে হাতের লেখা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা। সকালে শহরের খোকন মৌলভী মোড় এলাকায় ডাউরোজ কিন্ডারগার্টেন স্কুলে আয়োজন করা হয়। এতে অংশ নেয় জেলার অন্তত 5 শতাধিক শিশু। আয়োজকরা জানান, হাসি খেলার মধ্য দিয়ে শিশুদের লেখাপড়ায় মনোনিবেশ করাতেই এই উদ্যোগ। পরে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীদের পুরস্কৃত করা হয়। পাশাপাশি অংশগ্রহণকারী সবাইকে দেওয়া হয় সান্ত্বনা পুরস্কার। চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশ নিয়েছি। আজকে আমি একটি অনেক সুন্দর গ্রামীণ দৃশ্য অঙ্কন করেছি। পড়ালেখার পাশাপাশি সুন্দর হাতের লেখা যেমন একজন শিক্ষার্থীকে ভালো ফলাফল করতে সাহায্য করে, তেমনি চিত্রাঙ্কন একজন শিল্পী মনের মেধার বিকাশ ঘটায়।